বাংলাদেশের রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ এটা নতুন কিছু নয়, বিভিন্ন সময় ঘটেছে। আজকে একটা নতুন প্রেক্ষাপট তৈরি হয়েছে, যার কারণে বিবিসি বাংলা একটা রিপোর্ট করেছে, যার শিরোনাম হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ হয় কখন, কেন আর কিভাবে। তার একটা ইতিহাস, অতীতের ইতিহাস থেকে, সেই ৭৫ সাল থেকে ধারাবাহিকভাবে তারা তুলে ধরেছে। এবং এটা আমরা সবাই জানি যে কি কারণে হস্তক্ষেপ হয়। যখন নাকি একটা সরকার ক্ষমতা আঁকড়ে থাকার চেষ্টা করে, যখন একটা সরকারের জনসমর্থন দুর্বল হয় কিন্তু তারপরেও জোর করে ক্ষমতায় থাকার চেষ্টা করে, তখনই সেনাবাহিনীর হস্তক্ষেপের একটি পরিস্থিতি তৈরি হয়। যখন রাজনৈতিক দলগুলো হানাহানিতে লিপ্ত হয়, পরিস্থিতি এমন জটিল হয় যে তখন আবার হস্তক্ষেপের প্রয়োজন হয়, এবং সেই ক্ষেত্রে সেনাবাহিনীর হস্তক্ষেপ এবং একই সঙ্গে বিদেশিদের একটি সমর্থন যুক্ত হয়ে যায়। বাংলাদেশের রাজনীতিতে বারবার এটা ঘটেছে। তো বিবিসি বাংলা একটা রিপোর্ট করছে যে বাংলাদেশের রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ হয় কখন, কেন এবং কিভাবে। এই রিপোর্টটা এমন একটা সময় তারা সামনে এনেছে এবং তারা বলছে যে সেনাবাহিনীর ভূমিকা সম্পর্কে একজন ছাত্রনেতা সাম্প্রতিক সময়ে একটি লেখা তার ফেসবুকে সামনে এনেছে। তারপরে আবার নতুন করে এই আলোচনা হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ বা ভূমিকা। এখানে বলা হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে বিভিন্ন সময় সেনাবাহিনীর ভূমিকা আলোচনায় এসছে, তবে জুলাই গণঅভ্যুত্থানের ছাত্র নেতৃত্বের একজনের প্রকাশ্য বক্তব্য থেকে এবার রাজনীতি ঘিরে সেনাবাহিনীর ভূমিকা আলোচনায় এসেছে অনেকটা খোলামেলাভাবে। রাজনীতি এবং পেশাদার সেনাবাহিনী সহ সশস্ত্র বাহিনীর দুটি আলাদা জগৎ হওয়ার কথা। রাজনীতি একটা আর পেশাদার সেনাবাহিনী। যেমন আমরা ভারতের কথা যদি চিন্তা করি, ভারতে কখনো সেনাবাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ করেছে, দেশ পরিচালনার দায়িত্বে এসছে, এরকম কোনো ঘটনা ঘটেনি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে পাকিস্তান এবং বাংলাদেশে বারবার এটি ঘটেছে। রাজনীতিতে প্রভাব বা রাজনীতি নিয়ে রাজনীতিকদের সঙ্গে সেনাবাহিনীর যোগাযোগ কেন থাকবে, সমস্যাটা কোথায়, রাজনীতির দুর্বলতা নাকি ব্যর্থতা, এসব প্রশ্ন উঠেছে। বিভিন্ন সময় ক্ষমতাসীনদের বিরুদ্ধেও সেনাবাহিনীকে ব্যবহারের অভিযোগ রয়েছে। নিরাপত্তা বিশ্লেষকদের অনেকে মনে করেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর বিরোধ, পরস্পরের প্রতি অসহিষ্ণুতা এবং ব্যর্থতার কারণে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হয়নি। ফলে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পায়নি, আর সেটাই রাজনীতিতে সেনাবাহিনীর ভূমিকা রাখার সুযোগ করে দিয়েছে। আমাদের পুলিশ, আমাদের প্রশাসন, সিভিল প্রশাসন অত্যন্ত দুর্বল এবং ভঙ্গুর। তারা যে নিজের মতন করে শক্ত হয়ে দাঁড়াবে, যে ঠিক আছে রাজনীতিতে বিরোধ হোক এ হোক, কিন্তু তারা তাদের মতন ফাংশন করে যাবে, সেই পরিস্থিতি হয়নি। এবং এই প্রশাসন বা পুলিশ, সিভিল এবং প্রশাসনের বিভিন্ন উইংগুলো দুর্বল করার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলি আবার দায়ী। তারাই মাথা তুলে দাঁড়াতে দেয়নি এই প্রতিষ্ঠানগুলোকে, যার ফলে পরিস্থিতি যখন সংকটে পড়ে, তখন সব ভেঙে চুরে পড়ে, তখন সেনাবাহিনীর হস্তক্ষেপের একটি পরিস্থিতি তৈরি হয় দেশ রক্ষার জন্য বা দেশের ঐক্য বা স্থিতিশীলতা রক্ষা করার জন্য। বিএনপি সহ বিভিন্ন দলের নেতারা বলেছেন রাজনীতিকদের ব্যর্থতা এবং কিছু ক্ষেত্রে অদক্ষতার কারণে গণতন্ত্র এখনো দুর্বল অবস্থায় রয়েছে। এছাড়াও রাজনীতিক এবং বিশ্লেষকরা মনে করেন ক্ষমতাসীন রাজনৈতিক দলের ক্ষমতা আঁকড়ে রাখার চেষ্টাও বিভিন্ন সময় দৃশ্যমান হয়েছে। সেই কারণে অনেক সময় রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে। আমরা যদি ধারাবাহিকভাবে দেখি যে ৭৫-এ যে এইরকম একটা শাসন ব্যবস্থা শেখ মুজিব তৈরি করেছিল, বাকশাল তৈরি করার মধ্য দিয়ে, মানে আর কোনো গণতন্ত্র, কোনো রকম মানে গণমাধ্যমের স্বাধীনতা বলে কিচ্ছু ছিল না। তখন সেনাবাহিনীর যেই একটা অংশের অভ্যুত্থান, দেশের মানুষ সেটাকে সমর্থন করছে এবং তারাও মনে করছে যে এই ধরনের একদলীয় শাসন ব্যবস্থা থাকা উচিত না। ফলে ওই অভ্যুত্থানটা যদিও সেনাবাহিনীর একটা অংশের অভ্যুত্থান, কিন্তু পরবর্তীতে ওইটাকে একটা বাস্তবতা হিসেবে পুরো গোটা সেনাবাহিনী এবং দেশবাসী ওটা মেনে নিয়েছে। তারপরে যদি আমরা ধারাবাহিকভাবে দেখি যে ওই জেনারেল এরশাদের একই, তখনও বিএনপির শাসন ব্যবস্থার যে দুর্বলতা,
সেই দুর্বলতার সুযোগ নিয়ে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পর, তাকে নির্মম হত্যাকাণ্ডের পর তখন যে বিশৃঙ্খল একটা পরিস্থিতি, সেই পরিস্থিতিটা সুযোগ করে দেয় জেনারেল এরশাদের ক্ষমতার সাথে চলে। এবং জেনারেল এরশাদও সেই বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে তার যে শক্তিশালী সেনাবাহিনীকে নিয়ে ক্ষমতা আসাটা তখনও মানুষের আবার সমর্থন পেয়েছে। আবার এই এরশাদ যখন কি ক্ষমতা আঁকড়ে থাকার চেষ্টা করছে, তখন আবার কিন্তু ভিন্ন পরিস্থিতি। তখন আবার যখন কি 3 বাহিনীর প্রধান বলছে যে তারা থাকবে না, মানে নো জানায় দিল এরশাদকে, তখন এরশাদের পতন ঘটলো। তারপরে এরশাদের পরে রাজনৈতিক দলগুলোর একটা সুযোগ হয়েছিল যে আবার গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া বা গণতন্ত্রের চর্চা করা। কিন্তু বিএনপি এবং আওয়ামী লীগের হানাহানির ফলে পরিস্থিতি জটিল রূপ ধারণ করলো এবং শেষ পর্যন্ত 1/11-এ যে ঠেকলো, তখনও সেই আবার সেনাবাহিনীর ভূমিকা সামনে চলে আসলো এবং মানুষের সমর্থন পেল। আবার দেখেন, সেই যে আওয়ামী লীগ সুবিধাটা নিল 1/11-এর, ক্ষমতায় থাকলো, তারা যখন নাকি নির্বাচনটাকে বানচাল করে দিয়ে যখন নাকি ক্ষমতায় আঁকড়ে থাকার চেষ্টা করলো, তখন আবার ছাত্রদের অভ্যুত্থানে সেনাবাহিনী একটা সমর্থন দিল এবং পারতপক্ষে সেনাবাহিনীর ভূমিকা এখন সামনে চলে আসলো। এবং একটা শক্তিশালী বাহিনী হিসেবে অনেকে মনে করে সেনাবাহিনী একমাত্র দেশের ঐক্য, সংহতি, নিরাপত্তা, স্থিতিশীলতা রক্ষা করতে পারবে। এখন পর্যন্ত হলো এই অবস্থা, এবং এই কারণেই সেনাবাহিনীর ভূমিকাটাকে অস্বীকার করা যাচ্ছে না। এখনো পর্যন্ত সেনাবাহিনী বাংলাদেশের সিভিল প্রশাসন তাদেরকে সহায়তা করার জন্য, যাতে শান্তি শৃঙ্খলা রক্ষা হয়, অব্যাহতভাবে কাজ করে যাচ্ছে। এটা হচ্ছে বাস্তবতা। এই বাস্তবতাটার মূলে হচ্ছে সেনাবাহিনী কেন বারবার আসতে হচ্ছে, তার মূল কারণ হচ্ছে আমাদের গণতন্ত্রের দুর্বলতা। গণতন্ত্রকে শক্তিশালী করার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর যে ভূমিকা পালন করার কথা ছিল, তারা সেই ভূমিকা পালনে ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতার কারণে বারবার সেনাবাহিনী রাজনৈতিক প্রেক্ষাপটে আবির্ভূত হচ্ছে। এটাই বাস্তব। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।